নারায়ণগঞ্জ নির্বাচনে বিজিবি মোতায়েন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি বদল চান আইভি। ইসি গঠনে রাষ্ট্রপতির সাথে বিএনপির আলোচনা ফলপ্রসূ, মন্তব্য বিএনপি নেতাদের। রাষ্ট্রপতি সংলাপকে স্বাগত জানালেও ইসি গঠনে আইন চেয়েছে সুশীল সমাজ। সিলেটে যৌতুকের দাবিতে স্ত্রীর জিহবা ও পায়ের রগ কেটে পালিয়েছে এক স্বামী। ঝিনাইদহের হরিশপুরে 3 দিনের লালন উৎসব, এসেছে হাজারো ভক্ত ও সাধক। স্বাগত দেশযোগীর সাথে আছি জুলিয়া আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সিদ্ধিরগঞ্জ থানার ওসির বদলি চেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভি। অন্যদিকে আইভি প্রতিনিয়ত আচরণ বিধি ভেঙে চলেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন। আক্তারুজ্জামান টিটনের প্রতিবেদন। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রার্থীরা প্রচারণার গতি বাড়াচ্ছেন। উদ্দেশ্য প্রতিটি এলাকার ভোটারদের কাছে তাদের প্রতিশ্রুতি জানানো। রোববার নগরীর 11 নম্বর ওয়ার্ডের খানপুর বাজার এলাকা থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী। এ সময় বিতর্কিত ভূমিকা রাখায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরাফতুল্লাহর পরিবর্তন চান তিনি। বলেন, তৃতীয় পক্ষ নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না। তৃতীয় পক্ষ হোক, চতুর্থ পক্ষ হোক, যত পক্ষই হোক না কেন, যদি ইসি শক্ত ভূমিকা পালন করে, নির্বাচন কমিশন যদি শক্ত ভূমিকা পালন করে, আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপর থাকে, তাহলে কারো কোনো ক্ষমতা নাই এখানে কোনো কাটি নাড়ানো। অবশ্যই সিদ্ধিরগঞ্জের ওসি আমি পরিবর্তন চাচ্ছি, কারণ উনি বেশি রকমের কন্ট্রাডিক্টরি কাজ করাতে ওইখানের জনগণের দাবি। বিএনপির প্রার্থীর দাবি, সরকারি দলের প্রার্থী নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করছেন, যা নির্বাচন কমিশন দেখছে না। যদিও এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ নির্বাচন কমিশনে করেননি বলেও জানান তিনি। উনি যেখানে যাচ্ছে সেই একই এলাকায় উনি সবাইকে সমাবেশ ঘটাচ্ছে, তারপরে উনি নির্বাচনে প্রচার অভিযান চালাচ্ছে। এখানে যেই সাইজের নৌকা সাঁটানো হয়েছে সেটার কি আইনগত বিধান আছে? প্রচারণার অংশ হিসেবে কেন্দ্রীয় যুবলীগের সাথে মত বিনিময় করেন আইভি। প্রচারণা চালায় বিএনপি নেতারাও। আক্তারুজ্জামান টিটন, 71, নারায়ণগঞ্জ। চলছে দেশযোগ, ফিরছি 1 মিনিট পর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের নিরাপত্তায় আজ থেকে মোতায়েন করা হয়েছে 22 প্লাটুন বিজিবি। একই সাথে শেষ মুহূর্তে প্রচারণায় উত্তাল হয়ে উঠছে গোটা নারায়ণগঞ্জ। প্রচারণার আরো খোঁজ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ সোহেল। বুলবুল, মেয়র প্রার্থীরা আজ কখন কোন এলাকায় প্রচারণায় নামবেন? জুলিয়া, ঠিক এই মুহূর্তে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন যিনি ধানসির প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তিনি আসলে প্রচারণায় নেমেছেন সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে, এবং ডাক্তার সেলিনা হায়াৎ আইভি যিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তিনি আসলে বিকেল 3টে থেকে যে ওয়ার্ড শহরের ভুইয়ারবাগ এবং গলাচিপা এলাকায় তিনি তার নির্বাচনী প্রচারণা চালাবেন। এবং আসলে এই 27টি ওয়ার্ডে কিন্তু বিভিন্ন কাউন্সিলর প্রার্থী রয়েছেন, তারা আসলে ভোর সকাল থেকে তারা তাদের প্রচারণায় নেমেছেন। যেহেতু আর মাত্র একদিন প্রচারণার সময় রয়েছে, তাই তারা এই শেষ মুহূর্তে আসলে ভাগে ভাগে বিভক্ত হয়ে, একজন প্রার্থীর পক্ষে অন্তত পক্ষে 10টি ভাগে বিভক্ত হয়ে সমর্থকরা তাদের নির্বাচনী এলাকায় নেমেছেন তাদের প্রচারণা চালাতে। বুলবুল, আজ থেকে তো নির্বাচনী এলাকা থেকে বহিরাগতদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তো এই বহিরাগত কারা? জি, আসলে বহিরাগত বলতে জুলিয়া, যারা আসলে এই এলাকার ভোটার নয় এমন লোকদেরকেই আসলে বলা হয়েছে, যারা এই এলাকার ভোটার নয় তারা এই ভোটার এলাকা থেকে সরে যাবেন। এবং আসলে এই নির্বাচনী এলাকায় আজ থেকে কিন্তু বহিরাগতদের প্রবেশের একটি নিষেধাজ্ঞা রয়েছে। জুলিয়া,
বুলবুল আহমেদ, আপনি খবর রাখবেন, নিশ্চয়ই আপনি থাকবেন সেখানে। পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে নির্বাচনী প্রচারণার সবশেষ খোঁজ খবর জানার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল আহমেদ। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে সংলাপে আশার আলো দেখছে বিএনপি। তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এটাই ছিল রাষ্ট্রপতির সাথে তাদের আলোচনার মূল বিষয়। আর এ নিয়ে রাষ্ট্রপতিকে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আরো জানাচ্ছেন শফিক আহমেদ। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাস্যোজ্জ্বল ছবিই বলে দেয় আলোচনা ছিল আন্তরিক সৌহার্দ্যপূর্ণ, যাকে ঘিরে এখন নির্বাচন কমিশন পুনর্গঠনে আশার আলো দেখছে বিএনপি। রোববার বিকেলে নির্ধারিত সময় বিকেল 4:30টায় বঙ্গভবনে বসে রাষ্ট্রপতির সাথে বিএনপির বহুল প্রতীক্ষিত সংলাপ। এ সময় বঙ্গভবনে বেগম খালেদা জিয়ার সাথে ছিলেন তার দলের 11 সদস্যের প্রতিনিধি দল। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে বিএনপির পক্ষ থেকে দেয়া হয় একটি লিখিত প্রস্তাবনা, আর সেটি নিয়ে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছে বিএনপি। বঙ্গভবন থেকে বেরিয়ে বিএনপি সিনিয়র নেতাদের প্রথম প্রতিক্রিয়াটি ছিল এমনই। আলোচনা ভালো হয়েছে, যে শাসকের সঙ্গে কথা হয়েছে তার ফলপ্রসূ হবে বলে আশা করছি। সার্চ কমিটি কিভাবে করতে হবে এই সাজেশনটা আমরা দিয়েছি। পরে বঙ্গভবন থেকে গুলশানে ফিরে যান বেগম খালেদা জিয়া, আর নয়াপল্টনে সাংবাদিকদের মুখোমুখি হন দলের মহাসচিব। বাছাই কমিটির গঠন সম্পর্কে আলোচনা হয়েছে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মতামত, সুনির্দিষ্ট মতামত বাছাই কমিটি সম্পর্কে তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করে এসেছেন। আমরা আশা করছি যে মহামান্য রাষ্ট্রপতি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্যেই তিনি তার পদ্ধতিগত বিষয়টা নির্ধারণ করবেন, যে এটা আগামী মাসের মধ্যেই এই প্রক্রিয়াটা তিনি শেষ করবেন, এবং সেটা তিনি উল্লেখ করেছেন যে আগামী মাসের মধ্যেই তিনি এটাকে পুরোপুরিভাবে শেষ করতে চান। এর আগে বিকেল 3টায় গুলশানের বাসা থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া। মাঝপথে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহরের সাথে যোগ দেন দলের বাকি সদস্যরা। নির্ধারিত সময়েই তারা পৌঁছান বঙ্গভবনে। শফিক আহমেদ, 71, ঢাকা। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে বিএনপির আলোচনা কতটা সফল হবে তা নিয়ে সংশয় জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার বিকেল 4:30টায় বঙ্গভবনে ওই আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। কাদের বলেন, যদি বিএনপি সালিশ মানে কিন্তু তালগাছ আমার এমন মনোভাব পোষণ করে তাহলে সংলাপ সফল হবে না। সেই সাথে 5ই জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি যদি গণভবনে যেত তাহলে দেশের রাজনীতির ইতিহাস ভিন্ন হতে পারত বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। মহামান্য রাষ্ট্রপতি আমাদের অভিভাবক, সেই হিসাবে তিনি অবশ্যই, তিনি যে মন মানসিকতার মানুষ, তিনিও অ্যাকোমোডেটিভ হবেন, এটাই আমরা তার কাছ থেকে পেয়েছি যাব। যতই তিনি পালন করেন দায়িত্ব, বিএনপি সালিশ মানি তাল গাছটা আমার, এই যদি বিএনপির নীতি হয় তাহলে কোনো সংলাপ সফল হবে না। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপকে স্বাগত জানালেও এটি কোনো স্থায়ী সমাধান নয় বলে মত দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন পর্যবেক্ষকরা। তারা বলছেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী ও বিতর্কমুক্ত করতে আইন করা দরকার। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। নতুন নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি। এই সংলাপকে স্বাগত জানালেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তবে তারা বলছেন, এভাবে বারবার রাষ্ট্রপতির সাথে সংলাপের মধ্য দিয়ে কমিশন গঠন করাটা কোনো স্থায়ী সমাধান নয়। আজকে যারা ক্ষমতার বাইরে তারা যেভাবে একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচন কমিশন হবে এই দাবিটা করছেন, তারাই কিন্তু নির্বাচন কমিশন প্রক্রিয়াকে বিনষ্ট করার একটা অন্যতম উপাদান ছিলেন। একই কথা প্রকারান্তরে আমাদের অন্য বৃহৎ দলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। সার্চ কমিটির মাধ্যমে
নির্বাচন কমিশনকে বাছাই করা, তারপরে ফাইনাল করা, এটা এই প্রক্রিয়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গণতান্ত্রিক সিস্টেম যদি তৈরি করতে হয়, কনস্টিটিউশনাল আইন একটা লাগবে। সংবিধানে নির্বাচন কমিশন গঠনের জন্য আইন করার কথা বলা হয়েছে, কিন্তু ৪৫ বছরেও সেই আইন হয়নি। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতা কক্ষিগত করতে এই আইনটি করতে চায় না। এটা কি সেই কারণে যে আইন হলে তারা ক্ষমতায় এলে তারা একটা বাধ্যবাধকতার মধ্যে আটকে যাবেন? তারাও কি এই ঢিলে ঢালা নিয়মটাকে পছন্দ করছেন? আমাদের রাজনীতিতে কিন্তু জিততেই হবে, এখানে কিন্তু পরাজিত হওয়ার বিষয়টি কিন্তু গ্রহণযোগ্য না। আমাকে হারতে হবে, জনগণ আমাকে নাও চাইতে পারেন, জনগণেরা আমার বিপরীতে যেতে পারেন। এই সহনশীলতা, এই গ্রহণযোগ্যতাটা কিন্তু ঠিক প্রতিষ্ঠিত হয়েছে এটা আমরা বলতে পারবো না। সেইটি একটা অন্যতম কারণ হতে পারে যে কারণে এই আইনি প্রক্রিয়া যাওয়ার ক্ষেত্রে এক ধরনের অনীহা। সরকার চাইলে যে সময় আছে সেই সময়ের মধ্যেই সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের একটি আইন হতে পারে বলে মনে করছেন তারা। আর সেটি হলে বারবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে হবে না। এখনো সময় আছে আইনটা প্রণয়ন করা। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। চলছে দেশযোগ, ফিরছি ১ মিনিট পর। সিলেটে যৌতুক না দেওয়ায় স্ত্রীর জিহ্বা ও পায়ের রগ কেটে দিয়েছে স্বামী বেলাল হোসেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহত সোমা বেগমকে। এই ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ বেলালের মাকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামি বেলালকে ধরতে বিভিন্ন এলাকায় চলছে অভিযান। বিস্তারিত ইকবাল মাহমুদের প্রতিবেদনে। ২০০৮ সালে বেলালকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলেন কান্দিগাঁও ইউনিয়নের খানুয়া গ্রামের সোমা বেগম, কিন্তু বিয়ের পর থেকে বাবার বাড়িতেই ছিলেন সোমা। এদিকে ২০১১ সালে গোপনে আবারও বিয়ে করে বেলাল। বিয়ের পর থেকে বিভিন্ন সময় সোমার পরিবারের কাছ থেকে কয়েক দফা টাকা নেয় বেলাল। গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় সে আবারও টাকা দাবি করলে দিতে অস্বীকৃতি জানায় সোমা। এতে ক্ষিপ্ত হয়ে সোমার জিহ্বার সামনের অংশ ও পায়ের রগ কেটে পালিয়ে যায় বেলাল। নির্মম এই ঘটনার বিচার দাবি করেছেন সোমার স্বজনরা। ওয়ার্কশপ করছে, গাড়ি কিনছে, তার বাড়ি বানাইছে আমার বোনের টাকা দিয়া। ওখানে আমার বোনের কাছে টাকা চাইছে, আমার বোনে কইছে আমি টাকা কইতাকে দিব। আমরা আমার বোনের বিচার চাই, আপনারা বিচার করেন। চিকিৎসকরা জানিয়েছেন সোমার অপারেশন হয়েছে, তাকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। জিহ্বায় আঘাত ছিল, বুকে একটা আঘাত ছিল, পায়ের রগে ওইটাও আঘাত ছিল, স্থিতিশীল অবস্থায়। কয়েকদিন আমরা অবজারভেশনে রাখবো, সবকিছু ভালো থাকলে আস্তে আস্তে পরে উনি যখন সবকিছু স্বাভাবিক থাকে বাড়ি যেতে পারে। হামলার ঘটনায় মামলা করেছেন সোমার বড় ভাই হাফিজুর রহমান। আটক করা হয়েছে বেলালের মা জয়গুন বিবিকে। আমরা তার অভিযোগের প্রেক্ষিতে এটি মামলা গ্রহণ করি। মামলার প্রধান আসামি বিল্লাল মিয়াকে ধরার জন্য অভিযান পরিচালনা করা হইতেছে। ইতিমধ্যে অপর আসামি তার মা জয়গুন বিবিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইকবাল মাহমুদ, ৭১, সিলেট। দর্শক, এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিন আহমেদ খান। আপনাকে স্বাগত দেশযোগে। আপনি নিশ্চয়ই জানেন যে স্বামী নির্যাতনের শিকার সোমা বেগমের কথা, তার জিহ্বা ও পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। এক্ষেত্রে দোষীদের শাস্তি নিশ্চিত করতে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? জি বলবো। আমরা সত্যি এটা অত্যন্ত নিখারজনক ঘটনা। আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে অতি সত্বর তার বিরুদ্ধে শাস্তি প্রদানের ব্যবস্থা করা হোক, নেওয়া হোক, এটাই আমরা প্রত্যাশা করি। এবং কোনো নারী যাতে এভাবে নির্মম নির্যাতনের শিকার না হয়ে পঙ্গুত্ব বরণ করতে না পারে এবং দোষী ব্যক্তি যারাই এসব কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এটা আমি প্রত্যাশা করি। এবং পুলিশ প্রশাসনের প্রতি দূর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে দোষী বেলালকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে শাস্তিগত ব্যবস্থা নেওয়া হোক।